অফিসের করিডোর দিয়ে যখন বর্ষা হেঁটে যায়, মনে হয় যেন কোনো সম্রাজ্ঞী রণক্ষেত্রে প্রবেশ করছেন। তার হিল জুতোর খটখট শব্দ শুনলেই পুরো অফিসের কর্মচারীদের বুক দুরুদুরু করে। আর আমি সেই সম্রাজ্ঞীর ব্যক্তিগত সহকারী, যে একই সাথে তার স্বামী, কিন্তু সেটা অফিসের চার দেওয়ালের বাইরে। অফিসে আমি স্রেফ একজন অধস্তন কর্মচারী। বর্ষা ডেস্কের উপর ফাইলটা সজোরে আছাড় দিয়ে বলল, আকাশ, এই ফাইলটা কি তোমার বাবা তৈরি করে দিয়ে গেছে? স্পেলিং মিস্টেক আর ফরম্যাটিং এর এই ছিরি কেন? সরি ম্যাম, আসলে কালকে রাত্রে বাসায় ফেরার পর শরীরটা একটু... স্টপ ইট। তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখানে তুমি আমার এমপ্লয়ি। ভুলে যেও না, তোমার মতো 10টা ছেলেকে আমি যখন তখন রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারি। এই ফাইলটা 10 মিনিটের মধ্যে ঠিক করে আমার কেবিনে নিয়ে আসবে। গেট আউট। আমি ফাইলটা নিয়ে বেরিয়ে এলাম। অফিসের সবাই আমার দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ জানে না এই মেয়েটাই সকালে আমার তৈরি নাস্তা খেয়ে প্লেটটা সিঙ্কে না রেখে গটগট করে অফিসে চলে এসেছে। 10 মিনিট পর বর্ষার কেবিনে। আসলে ম্যাম, ফাইলটা ঠিক করেছি, আর এই যে আপনার কফি। এত ঠান্ডা কেন? তোমার কাজে কোনো মনোযোগ নেই আকাশ। সম্ভবত তুমি ধরে নিয়েছো যে আমাকে বিয়ে করেছো বলে তোমার চাকরিটা চিরস্থায়ী। একদম ভুল ধারণা। কাজের ক্ষেত্রে আমি কাউকে চিনি না। আমি কি একবারও আমার অধিকার খাটাতে এসেছি বর্ষা? সরি, আই মিন ম্যাম। নাম ধরে ডাকার সাহস করবে না। এই চেয়ারে বসে আমি যখন থাকি তখন আমি বর্ষা চৌধুরী, এই কোম্পানির এমডি। তুমি স্রেফ একজন সার্ভিস হোল্ডার। যাও, লাঞ্চের আগে প্রেজেন্টেশন রেডি করো। আর শোনো, আজ রাতে আমার একটা পার্টি আছে। তুমি ড্রাইভারের সাথে গাড়ি নিয়ে বাইরে থাকবে। ভেতরে ঢোকার পারমিশন তোমার নেই। কেন? তোমার হাই সোসাইটির বন্ধুদের সামনে আমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে? লজ্জা নয়, বিরক্তি লাগে। তোমার ওই মধ্যবিত্ত মানসিকতার সাধারণ পোশাক আমার স্টেটাসের সাথে যায় না। এখন যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে। আমি কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন কাঠফাটা রোদ, অথচ আমার ভিতরে চলছে এক হিমশীতল ঝড়। বর্ষার এই অহংকার আমি কখনো ভাঙব না। বরং আমি অপেক্ষা করছি সেই দিনের, যেদিন সে নিজেই বুঝবে অহংকার দিয়ে সাম্রাজ্য চালানো যায়, কিন্তু সংসার নয়। অফিসের ডিউটি শেষ। ঘড়িতে রাত 8টা। বর্ষা তার লেটেস্ট মডেলের মার্সিডিজে ওঠার আগে আমাকে চাবির তোড়াটা ছুড়ে দিল। তার পরনে আজ দামি ডিজাইনার শাড়ি, চোখে মুখে আভিজাত্যের চরম অহংকার। আমি ড্রাইভিং সিটে আর সে পিছনের সিটে, ঠিক যেমনটা সে চেয়েছিল। বর্ষা আয়নায় নিজের লিপস্টিক ঠিক করতে করতে বলল, গাড়িটা ভেন্যু থেকে একটু দূরে পার্ক করবে আকাশ। আমি চাই না আমার বিজনেস পার্টনাররা দেখুক যে আমার পিয়ে আমার ড্রাইভার হিসেবে কাজ করছে। আর শোনো, ফোন সাইলেন্ট রাখবে। উল্টো পাল্টা কল দিয়ে ডিস্টার্ব করবে না। আচ্ছা ম্যাম, তবে মনে করিয়ে দিই, রাত বাড়লে আবহাওয়া খারাপ হতে পারে। আপনার তো আবার ঠান্ডার সমস্যা আছে, সাবধানে থাকবেন। নিজের চিন্তা করো। বর্ষা চৌধুরী জানে কখন তাকে কি করতে হয়। তোমার এই কেয়ারিং হাজবেন্ড নাটকটা অন্তত আজ বন্ধ রাখো। পার্টি শুরু হলো। আমি দূরে দাঁড়িয়ে রইলাম। বর্ষা তার হাই প্রোফাইল বন্ধুদের সঙ্গে হাসি মুখে কথা বলছে। শ্যাম্পেনের গ্লাস হাতে দামি সোফার মধ্যে বসে আছে। কিন্তু ঘন্টা দুয়েক যেতেই আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি নামল। সেই সাথে হাড় কাঁপানো কনকনে হাওয়া। আমি দেখলাম বর্ষা বারবার কাঁপছে। ওর শরীরটা বৃষ্টির আর্দ্রতা সহ্য করতে পারছে না। হঠাৎ দেখলাম বর্ষার কিছু বিজনেস পার্টনার ওকে ঘিরে ধরেছে। তাদের কথাবার্তা এবং অঙ্গিভঙ্গি খুব একটা সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। একজন তো নেশার ঘরে বর্ষার কাঁধে হাত রাখার চেষ্টা করছে। বর্ষা বারবার বিরক্ত হচ্ছে, কিন্তু বিজনেস ডিল হারানোর ভয়ে কিছু বলতেও পারছে না।
আমি আর চুপ করে থাকতে পারলাম না। কোটটা গায়ের মধ্যে জড়িয়ে সোজা ঢুকে পড়লাম ভেন্যুর ভিতরে। বর্ষা আমাকে দেখে অবাক হয়ে রাগান্বিত স্বরে বলল, আকাশ, তুমি এখানে কেন? তোমাকে আমি বাইরে থাকতে বলেছিলাম না, ইডিয়েট? বর্ষার কাঁধে নিজের কোটটাকে জড়িয়ে দিয়ে দীর্ঘ কণ্ঠে বললাম, বাড়ি ফেরার সময় হয়েছে বর্ষা, আর শরীর খারাপ করলে এই বিজনেস ডিল দিয়ে তুমি কি করবে? বর্ষা নিজের কান থেকে কোটটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, হাউ ডিয়ার ইউ! আমার বন্ধুদের সামনে তুমি আমাকে টাচ করছো? তোমার সাহস তো কম না? ঠিক তখনই সেই মাতাল পার্টনারটা এগিয়ে এলো। আরে বর্ষা ম্যাডাম, আপনার ড্রাইভার তো দেখি খুব সাহসী। ওকে এখনই পুলিশে দিন। আমাদের মাঝখানে ঢোকার সাহস পায় কি করে? আমি সেই লোকের কলার চেপে ধরে বললাম, ওনার নাম বর্ষা চৌধুরী হতে পারে আপনার কাছে, কিন্তু আমার কাছে ও শুধু আমার স্ত্রী। আর আমার স্ত্রীর উপর আপনার ওই নোংরা নজরটাকে সরিয়ে ফেলুন, নইলে হাতটা কিন্তু আর আপনার শরীরে থাকবে না। পুরো পার্টিতে পিনপত নীরবতা। বর্ষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ ফেটে জল আসার উপক্রম, কিন্তু অহংকার তাকে কানতে দিচ্ছে না। আমি ওর হাত শক্ত করে ধরে টেনে বাইরে নিয়ে এলাম। গাড়ির ভিতর বর্ষা চিৎকার করে বলছে, কেন করলে এমন? কেন সবার সামনে বললে আমি তোমার স্ত্রী? আমার রেপুটেশন শেষ করে দিলে তুমি। এখন লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে যে আমি আমার পিএকে বিয়ে করেছি। রেপুটেশন? হ্যাঁ, তোমার সম্মান ওই লোকগুলোর কাছে ছিল না বর্ষা। তারা তোমাকে স্রেফ একটা পণ্য হিসেবে দেখেছিল। আর আমি তোমাকে ভালোবাসি বলে অপমানটাকে সহ্য করতে পারিনি। তোমার কাছে তোমার অহংকার বড় হতে পারে বর্ষা, কিন্তু আমার কাছে তুমি বড়। বর্ষা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি তোমাকে ঘৃণা করি আকাশ। কাল সকালে অফিসে আসার দরকার নেই তোমার। তোমার চাকরি শেষ। চাকরিটা তুমি কেড়ে নিতে পারো বর্ষা, কিন্তু অধিকারটা পারবে না। চলো বাসায় যাই, তোমার জ্বর আসছে। বর্ষা আর কিছু বলল না। সারাটা পথ সে জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে ফোঁপাচ্ছিল। কিন্তু যখনই গাড়িটা জোরে ব্রেক কষল, সে অবচেতন মনে আমার হাতটা খামচে ধরল। তার এই আঁকড়ে ধরাটাই বলে দিচ্ছিল ভিতরে ভিতরে সে কতটা একা। গতরাতের বৃষ্টির পর বর্ষা জেদ আরও বেড়ে গিয়েছিল, কিন্তু শরীর তার সাথ দিল না। সকাল 10টা বাজে, অথচ বর্ষা এখনো ঘর থেকে বের হয়নি। আমি যখন ঘরে ঢুকলাম, দেখলাম ও লেপের নিচে কুঁকড়ে শুয়ে আছে। গায়ের তাপমাত্রা আগুনের মতো গরম। বর্ষার কপালে হাত রেখে আমি বললাম, বর্ষা, তোমার তো প্রচণ্ড জ্বর। আমি ডক্টরকে এখনই ফোন করছি। হাত ছড়াও আকাশ। তোমাকে বলেছি না আমার ঘরে ঢুকবে না। আর খবরদার অফিসে ফোন করে বলবে না আমি অসুস্থ। আমি কোনো উইকনেস দেখাতে চাই না। চুপচাপ হয়ে শুয়ে থাকো। এখন আমি তোমার অফিসের বস নয় যে আমি তোমার কথা শুনব। আমি এখন তোমার স্বামী, আর আজ আমি কোনো কথা শুনব না। আমি জলপট্টি দিতে শুরু করলাম। বর্ষা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও একসময় নিস্তেজ হয়ে এলো। জ্বরের ঘোরে সে প্রলাপ বকতে শুরু করলো। সবাই শুধু আমার টাকা চেনে, আমার পজিশন চেনে, কেউ আমাকে ভালোবাসে না আকাশ। তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে ওই লোকগুলোর মতো? বর্ষার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কেউ যাবে না বর্ষা। আমি তোমার এই মেকি অহংকারটাকে নয়, আমি তোমাকে ভালোবাসি। তুমি নিজেকে যতটা কঠিন দেখাও, তুমি আসলে ভিতর থেকে ততটাই নরম। দুপুরের দিকে ওর জ্বর একটু কমল। আমি ওর জন্য পাতলা খিচুড়ি আর স্যুপ বানিয়ে আনলাম। বর্ষা চোখ খুলে দেখল আমি ওর পায়ের কাছে বসে আছি। বর্ষা একটু অপ্রস্তুত হয়ে বলল, তো তুমি এখনো এখানে? অফিসে যাওনি? আজ তো ইম্পর্টেন্ট মিটিং ছিল। তোমার চেয়ে ইম্পর্টেন্ট আর কিছুই হতে পারে না। মিটিং ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ, এখন লক্ষ্মী মেয়ের মতো স্যুপটা খেয়ে নাও তো। আমি খাবো না, আমার রুচি নেই। আর তুমি কেন আমার সেবা করছো?
আমি তো কাল তোমাকে চাকরি থেকে ফায়ার করেছি। চামচ দিয়ে স্যুপটা ওর মুখে এগিয়ে দিয়ে বললাম, আমি চাকরি করি বেতন পাওয়ার জন্য নয়, তোমার পাশে থাকার জন্য। এখন ম্যাম হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে খেয়ে নাও, লক্ষ্মীটি। বর্ষা প্রথমবার আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সেই চোখে সেই পরিচিত ঘৃণা বা অহংকার নেই, আছে এক রাস বিস্ময়। সে নিঃশব্দে স্যুপটা খেতে শুরু করলো। খাবার পর নিচু স্বরে বলল, আকাশ, কাল রাতে ওই পার্টির লোকটার সামনে তুমি যা বললে, ওটা কি সত্যি মন থেকে বলেছিলে, নাকি আমাকে বাঁচানোর জন্য অভিনয় ছিল? বর্ষা, অভিনয় করলে তো অফিসের বাকি সবার মতো তোমার পিছু পিছু তেল দিয়ে ঘুরতাম, কিন্তু আমি তোমার চোখে চোখ রেখে কথা বলি, কারণ আমি তোমাকে নিজের মানুষ ভাবি। কিন্তু আমি তো তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি, সবার সামনে তোমাকে ছোট করি। তোমার কি রাগ হয় না? রাগ হয় না, মায়া হয়। কারণ আমি জানি এই অহংকারটা আসলে তোমার এক ধরনের বর্ম। তুমি ভয় পাও যে পাছে কেউ তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে দেয় ভেবে। বর্ষা আর কিচ্ছু বলল না, কিন্তু আমি খেয়াল করলাম তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে বালিশে পড়ল। সে দ্রুত হাত দিয়ে মুছে ফেলল ঠিকই, কিন্তু সেই এক ফোঁটা জলই বলে দিচ্ছিল তার মনের গহীনে জমানো বরফ বলতে শুরু করেছে। এখন একটু ঘুমাও, আমি বিকেলের ওষুধ নিয়ে আসছি। বর্ষা আমার জামার হাতাটা আলতো করে ধরে বলল, আকাশ, একটু বসবে পাশে? মানে আমার একটু ভয় লাগছে একা থাকতে। আমি হাসলাম। এই প্রথম বর্ষা আমাকে আদেশ নয়, বরং অনুরোধ করল। আমি ওর মাথার কাছে বসলাম, আর ও আমার হাতটাকে জড়িয়ে ধরে শান্তিতে চোখ বুঝল। অফিসে সেই দাপুটে এমডি এখন স্রেফ একজন মৃতভাষী প্রেমিকা হওয়ার অপেক্ষায়। অসুস্থতা থেকে সেরে ওঠার পর বর্ষা যখন 3 দিন পর অফিসে এলো, পুরো অফিসের আবহাওয়া পাল্টে গেল। সবাই ভয়ে সিটিয়েছিল, না জানি আজ কার উপর বজ্রপাত হবে। কিন্তু বর্ষা আজকে সাদা রঙের একটা সুতির শাড়ি পরে এসেছে, চোখে চশমা আর মুখে অদ্ভুত শান্ত। আমি নিজের ডেস্কে বসে ফাইলের কাজ করছিলাম। বর্ষা আমার কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। সবাই ভাবল আজ আকাশ সাহেবের কপালে দুঃখ আছে। বর্ষা খুব নিচু আর শান্ত স্বরে বলল, আকাশ, কফি খেলে? না খেয়ে থাকলে আমার কেবিনে এসো, একসাথে খাবো। পুরো অফিস যেন থমকে গেল। পিয়ন থেকে শুরু করে ম্যানেজার, সবার চোখ ছানা পড়া হয়ে গেছে। আকাশকে ম্যাম এখন কফি খাওয়ার আমন্ত্রণ দিচ্ছে। আসছি ম্যাম, এই ফাইলটা শেষ করে আমি এক্ষুনি আসছি। বর্ষার কেবিনের ভিতরে ঢুকে দেখলাম বর্ষা জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আগেই রুমে ঢুকলে একটা দম বন্ধ করা গাম্ভীর্য থাকত, আজ সেখানে ভোরে স্নিগ্ধতা। ম্যাম, ডাকছিলেন? এখনো ম্যাম? দরজা তো বন্ধ আকাশ, এখানে আমরা একা। অভ্যাস হয়ে গেছে তো। তা হঠাৎ কফি খাওয়ার অফার? কোনো নতুন অ্যাসাইনমেন্ট নাকি? আমার কাছে এগিয়ে এসে টেবিলের উপরে রাখা ফাইলগুলোকে সরিয়ে দিয়ে বর্ষা বলল, না, আজ কোনো কাজ নেই। আজ আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আকাশ, কাল রাতে আমি অনেক ভেবেছি। আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত। তুমি ক্ষমা চাইছো বর্ষা? এটা কি সত্যি তুমি? হ্যাঁ, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে ক্ষমতার চেয়ে ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। তুমি আমার যে খেয়াল রেখেছো, আমার ওই বিশ্রী আচরণের পরেও পাশে ছিলে, সেটা অন্য কেউ হলে করতো না। আমি তো তোমাকে আগেই বলেছি বর্ষা, আমি তোমাকে ভালোবাসি, তোমার পদবি বা তোমার টাকাকে নয়। বর্ষা আমার হাতের উপর নিজের হাত রেখে বলল, আমি কি খুব বেশি অহংকারী ছিলাম আকাশ?
সবাই কি আমাকে ঘৃণা করে? ঘৃণা ঠিক নয়, ভয় পেত। তুমি নিজেকে একটা দেওয়ালের আড়ালে বন্দি করে রেখেছিলে। এখন এই বর্ষাটা অনেক বেশি সুন্দর। মৃতভাষী বর্ষাটা আমার অনেক বেশি প্রিয়। ঠিক সেই সময় ইন্টারকমে ম্যানেজারের ফোন এলো। বর্ষা ফোনটাকে রিসিভ করে বলল, হ্যাঁ ম্যানেজার সাহেব। না, আকাশকে ধমকাচ্ছি না, ওর প্রমোশন লেটারটা রেডি করুন। ও আজ থেকে এই কোম্পানির অপারেশন হেড। আর শোনো, আজ থেকে আমাদের অফিসের লাঞ্চ ব্রেক 1 ঘন্টার বদলে 1.5 ঘন্টা হবে। সবাই যেন একটু রিল্যাক্স করতে পারে। ফোনটা রেখে বর্ষা আমার দিকে তাকালো। তার চোখে এখন আর আগুনের শিখা নেই, আছে শ্রাবণের মেঘের মতো মায়া। প্রমোশন? আচ্ছা, এটা কি ঘুষ দিচ্ছ নাকি? না, এটা তোমার যোগ্যতার পাওনা আর আমার পাশে থাকার পুরস্কার। আজ বিকেলে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। কোনো দামি রেস্টুরেন্টে নয়, রাস্তার ধারের ওই ফুচকার দোকানে যাব। যাবে তো? ম্যামের আদেশ বলে কথা। আরে না মেনে উপায় আছে? আবার ম্যাম? এবার কিন্তু ফাইল দিয়ে মারবো। আমি হাসলাম। বর্ষার এই পরিবর্তন আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। অহংকারের দেওয়াল ভেঙে সে এখন এক মৃতভাষী প্রেমিকা, যে নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু গল্পের টুইস্ট কি এখানেই শেষ, নাকি বাইরে কেউ আমাদের এই সুখের বাধা হয়ে দাঁড়াবে? বিকেলের ফুচকা খাওয়া আর গঙ্গার পাড়ে বসে কাটানোর সময়গুলো যেন আমাদের জীবনে রূপকথার মতো হয়ে উঠেছিল। বর্ষা এখন অফিসেও খুব ধীর স্থির, কিন্তু এই শান্তি বোধহয় সহ্য হলো না ওর দুঃসম্পর্কের আত্মীয় আর ব্যবসায়ীর শত্রু রাশেদ সাহেবের। অফিসে তখন দুপুরের বিরতি। আমি বর্ষার কেবিনে ওর সাথে কথা বলছিলাম। ঠিক তখনই বিনা অনুমতিতে রাশেদ সাহেব ঘরের মধ্যে ঢুকলেন। তার হাতে কিছু ছবি। বাহ বর্ষা, খুব তো প্রেম চলছে দেখছি। তা এই সাধারণ পিএকে দিয়ে প্রমোশন দেওয়ানো আর তার সাথে রাস্তার ধারে ফুচকা খাওয়া, এগুলো যদি বোর্ডের মেম্বাররা জানে, তবে তোমার সিইও পদটা কি থাকবে? রাশেদ কাকা, এটা আমার অফিস। এখানে আপনি পারমিশন ছাড়া ঢোকার অধিকার রাখেন না। আর আকাশ আমার স্বামী, সে আমার সিইও পদের চেয়ে অনেক বেশি দামি। ছবিগুলোকে টেবিলের উপরে ছুড়ে দিয়ে রাশেদ সাহেব বললেন, স্বামী? স্রেফ একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল তোমাদের, যাতে তুমি বাবার উইল অনুযায়ী সম্পত্তি পাও। এই ছেলেটা স্রেফ তোমার টাকার লোভে পড়ে আছে, দেখবে? রাশেদ সাহেব আমার দিকে ঘুরলেন, বললেন, এই যে আকাশ সাহেব, কত টাকা দিলে আপনি বর্ষার জীবন থেকে সরে যাবেন? 5 কোটি? 10 কোটি? আমি চুপ করে বসে আছি। আমার চোখে কোনো ভয় নেই। আমি শুধু শান্তভাবে বর্ষার দিকে তাকালাম। বর্ষার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবছে আমি হয়তো কিছু মনে করব। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাশেদ সাহেবের খুব কাছে গিয়ে বললাম, রাশেদ সাহেব, টাকা দিয়ে আপনি হয়তো অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু সবার ব্যক্তিত্ব কিনতে পারবেন না। আর বর্ষার সম্পত্তি লোভ আমার থাকলে এই 2 বছর আমি ওর বিয়ে হয়ে অপমান সহ্য করে পড়ে থাকতাম না। আমি ওকে ভালোবাসি, যেটা বোঝার ক্ষমতা হয়তো আপনার মধ্যেও নেই। অনেক হয়েছে কাকা, আপনি এখনই এই কেবিন থেকে বেরোবেন। আর মনে রাখবেন, আকাশের উপর একটা আঁচড় লাগলে আমি বর্ষা চৌধুরী কি করতে পারি তা আপনার জানা আছে। আমার অহংকার এখন আমার প্রেম। বের হন। রাশেদ সাহেব গজগজ করতে করতে বেরিয়ে গেলেন সেখান থেকে। ঘরে এক অদ্ভুত নীরবতা। বর্ষা আমার দিকে তাকালো, ওর চোখে জল। বর্ষা কান্না ভেজা গলায় বলল, আকাশ, তুমি কি সত্যিই মনে করো আমি তোমাকে শুধু ব্যবহারের জন্য বিয়ে করেছিলাম? ওই ছবিগুলো, ওই কথাগুলো তুমি বিশ্বাস করোনি তো? বর্ষাকে কাছে টেনে নিয়ে ওর চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, বর্ষা, আমি তোমাকে চিনি। তুমি আগে হয়তো অবুঝ ছিলে, কিন্তু তুমি বেঈমান নাও। আর আমার উপর বিশ্বাস আছে বলেই তো আমি তোমার পাশে আছি। বর্ষা আমার বুকের মধ্যে মাথা রেখে বলল, জানো আকাশ,
আগে আমি ভাবতাম আমার পাওয়ার আর টাকাই আমার সব, কিন্তু আজ বুঝলাম ওই লোকটার সামনে যখন তুমি আমার হয়ে দাঁড়ালে তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর ভাগ্যবতী মেয়ে মনে হচ্ছিল। আমি আর কখনো তোমাকে দূরে ঠেলে দেব না। মিতভাষী বর্ষাটা কিন্তু অনেক বেশি কথা বলছে আজ। বর্ষা মৃদু হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, বলছি কারণ আজ থেকে আমি শুধু তোমার, অফিসের বস নই। আমি শুধু তোমার বর্ষা। আমাদের সম্পর্কটা এখন আর কোনো চার দেওয়ালের চুক্তি নয় আকাশ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। বাইরে তখন হালকা ঝোড়ো হাওয়া বইছে, ঠিক কালবৈশাখীর আগের মতো। কিন্তু বর্ষার এই উষ্ণ আলিঙ্গন আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে বাইরের ঝড় আমাদের এই ছোট ঘরটাকে আর তছনছ করতে পারবে না। রাশেদ সাহেবের সেই ঘটনার পর বর্ষা যেন একদম পাল্টে গেল। সে এখন আর অফিসের এমডি নয়, বরং একজন প্রেমিকা, যে প্রতিটা মুহূর্তে তার প্রিয় মানুষটার সান্নিধ্য চাই। আজ আমাদের বিবাহবার্ষিকী। 2 বছর আগে এই দিনেই আমাদের একটা চুক্তিবদ্ধ বিয়েতে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু আজ সেই চুক্তি আর নেই। আছে শুধু টান। রাত 10টা। আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে বর্ষা দাঁড়িয়ে আছে। আকাশের মেঘগুলো আজ খুব ভারী, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। বর্ষা আজ একেবারে সাধারণ একটা নীল শাড়ি পরেছে, কপালে একটা ছোট্ট টিপ। ওকে দেখতে একদম কিশোরী মেয়ের মতো লাগছে। আমি পিছন থেকে বর্ষার কাঁধে হাত রেখে বললাম, কি ভাবছো বর্ষা? আজকের দিনটার কথা মনে পড়ছে বুঝি খুব? সেই দিনটা যখন তুমি আমাকে কন্ট্রাক্ট পেপারে সই করতে বাধ্য করেছিলে। পিছন ফিরে আমার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, প্লিজ আকাশ, ওই দিনটার কথা মনে করিয়ে দিয়ে আমাকে আর অপরাধী করো না। আমি কত বড় বোকা ছিলাম, তাই না? ভাবতাম টাকা দিয়ে বুঝি পৃথিবী কেনা যায়, অথচ আমি আমার পাশের মানুষটার মনটাই চিনতে পারিনি। বর্ষার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সে অহংকারী বর্ষাকে আমি ভুলিনি বর্ষা, কারণ সেই বর্ষার আড়ালেই তো আজকের এই মিতভাষী আর মায়াবী বর্ষাটা লুকিয়েছিল। আকাশ, আজ আমি অফিসের সব দায়িত্ব থেকে ইস্তফা দিতে চাই। আমি চাই তুমি এমডি হও। আমি স্রেফ তোমার ঘর আগলে বসে থাকতে চাই। আমি ক্লান্ত এই ইঁদুর দৌড়ে। বর্ষার থুতনিটা ধরে আলতো করে ওর মুখটাকে উপরে তুলে বললাম, পাগল নাকি? তোমার মেধা, তোমার পরিশ্রম এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে। আমি চাই না তুমি তোমার আইডেন্টিটি হারিয়ে ফেলো। আমি শুধু চাই অফিস থেকে ফেরার পর তুমি আমার সেই বর্ষা হয়ে থেকো, যে আমার জন্য 1 কাপ চা নিয়ে বারান্দায় অপেক্ষা করবে। ঠিক সেই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামল। বর্ষা ছিটকে গিয়ে বৃষ্টির জলে হাত পাতল। আকাশ, মনে আছে বিয়ের পর প্রথম বৃষ্টির দিনে আমি তোমাকে ধমক দিয়েছিলাম, কারণ তুমি জানলা খুলে বৃষ্টি দেখছিলে। বলেছিলাম ঘরে জল ঢুকলে দামি কার্পেট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মনে আছে। আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। আজ আমি সেই দামি কার্পেট চাই না আকাশ। আজ আমি চাই তোমার সাথে এই বৃষ্টিতে ভিজতে। আমাকে ভেজাবে আকাশ, আমাদের এই নতুন জীবনের বৃষ্টিতে। আমি আর দেরি করলাম না। বর্ষাকে জাপটে ধরে বারান্দার খোলা আকাশের নিচে নিয়ে এলাম। বৃষ্টির জলে দুজন ভিজে একাকার। বর্ষার চোখের কাজল লেপটে গেছে, কিন্তু তার মুখে এক স্বর্গীয় সুখের আভা। বর্ষা আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে নিচু স্বরে বলল, আই লাভ ইউ আকাশ। আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমি কাউকে এভাবে ভালোবাসতে পারবো। আমার সব অহংকার আজ তোমার পায়ের কাছে লুটিয়ে পড়েছে। বিশ্বাস করো, আমি এখন তোমার ওই পিয়ে হয়ে থাকতে বেশি ভালোবাসি। আর আমি ভালোবাসি আমার এই মৃতভাষী বর্ষাকে, যে কথা কম বলে কিন্তু চোখের ভাষায় সব কিছু বুঝিয়ে দেয়। আজ থেকে আমরা আর বশ বিয়ে নয়, আজ থেকে আমরা শুধু আকাশ আর বর্ষা, একে অপরের পরিপূরক।
বৃষ্টির শব্দে তখন পৃথিবী মুখর। বর্ষা আমার বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজল। যে মেয়েটা একটা সময় ক্ষমতার জোরে মানুষকে শাসন করত, সে আজ প্রেমের কাছে হেরে গিয়ে জয়ী হয়েছে। অহংকারের চেয়ে যে ভালোবাসা অনেক বেশি দামি, তা সে আজ প্রতিটা নিঃশ্বাসে অনুভব করছে। গল্পের ইতি ঘটলেও আমাদের জীবনে নতুন গল্পের শুরু হলো এই বৃষ্টির রাতে।